স্বাগত দীপ্ত সংবাদে, সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। 2025 সালের শেষ অথবা 26 সালের প্রথম দিকে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিজয় দিবস উপলক্ষে দেয়া জাতির উদ্দেশ্যে ভাষণে এমন ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে ঐক্য গড়ে ওঠে তা এখনো মজবুত রয়েছে বলে জানান তিনি। সংবিধানের রক্ষণ, সমর্থন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট শপথ নেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর থেকে আলোচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। অবশেষে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র 4 মাসের মাথায় জানা গেল সেই উত্তর। মহান বিজয় দিবসের সকালে দেয়া জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময়ের বিষয়ে ঘোষণা দেন। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে তরুণ ভোটাররা শতভাগের কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। ডক্টর ইউনূস জানান, পৃথিবীর ঘৃণ্যতম স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে বাধ্য হয় ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানে। তবে পতিতদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। যখন পরাজিত শক্তি নড়ে চড়ে ওঠার চেষ্টা করছিল, সকল রাজনৈতিক দলের এবং সকল ধর্মের শীর্ষ ব্যক্তিদের এবং ছাত্রদের সমাবেশের মাধ্যমে এক কণ্ঠে সজোরে ঘোষণা দিয়েছিল, আমরা যে নিরেট অক্ষের মাধ্যমে অভ্যুত্থান করেছি সে ঐক্য আরও জোরদার হয়েছে। 4 মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি। নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি। বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে, তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি, বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে। প্রধান উপদেষ্টা তার ভাষণে শ্রদ্ধাভরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করেন। প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। মহান বিজয় দিবস আজ বাঙালি জাতির হাজার বছরের শৌর্য, বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। 1971 সালে 16 ডিসেম্বরের বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ সহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। এই উপলক্ষে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। 53 বছর আগের এমনই এক কুয়াশাচ্ছন্ন ভোর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাসের সশস্ত্র যুদ্ধ সমাপ্তির বারতা দিয়েছিল। সূচিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গৌরবময় অধ্যায় মহান বিজয় দিবসের। যে বীর শহীদদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, জাতীয় স্মৃতিসৌধে তাঁদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা। প্রথমেই শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 7টার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফুলেল শ্রদ্ধা 30 লাখ শহীদদের প্রতি। এ সময় তাঁর সঙ্গে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন পূর্ব তিমুরের রাষ্ট্রপ্রধান জোসে রামোস হোর্তা। শ্রদ্ধাবনত জাতি সশস্ত্র সালামে স্মরণ শহীদদের। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানান, ৭১-এ বিজয় আসলেও 2024-এর গণ অভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে।
1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং 2024-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। 71 থেকে 24 এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যেই প্রত্যয় তা সফল করতে চাই। আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। যুদ্ধাহত, মুক্তিযোদ্ধা সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতনদের শ্রদ্ধা নিবেদনের পর সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক উন্মুক্ত হয় সর্বসাধারণের জন্য। উচ্ছ্বসিত সাধারণ মানুষের ঢল নামে বিজয় উৎসবে। লাখো শহীদের রক্তস্নাত হাজার বছরের আরাধ্য স্বপ্ন স্বাধীনতা, তাও এসেছে ঠিক 53 বছর আগে 1971-এ। এই ভূখণ্ডের মানুষের ঐক্যের কারণে পরাজিত হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী, জন্ম নিয়েছে লাল সবুজের সার্বভৌম বাংলাদেশ। শত শত মায়ের সন্তানদের আত্মত্যাগ এবং হাজার হাজার মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয় নিশান আজও বাংলার বুকে উঠছে নির্ভয়ে স্বমহিমায়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। দর্শক, সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আনোয়ার, 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার প্রথম বিজয় দিবস। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ কি বলছেন বা দেশপ্রেম নিয়ে তারা আসলে কি বার্তা দিচ্ছেন? মুন্নি, আপনাকে প্রথমেই বলতে চাই যে আসলে আপনি যেটি বলছেন তার পরিপ্রেক্ষিতে যদি বলি যে আসলে এই বিজয় দিবসে আজকে জাতীয় স্মৃতিসৌধ এই সাভারে মানুষের যে ঢল, সেটি সত্যিই আপনি যেটি বলছিলেন তার কথার সঙ্গে কিন্তু পুরোটাই আসলে বলি অনেকটাই কিন্তু মিলই রয়েছে। কারণ এখনও দুপুর গড়িয়ে গেছে, কিন্তু এখনও যদি আপনাকে দেখাই এই যে স্মৃতিসৌধ, অর্থাৎ এখনও মানুষের যে ঢল, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের কিন্তু ভিড় রয়েছে এখনও যথেষ্ট পরিমাণ। আর আপনি যেটি বলছিলেন যে আসলে দেশপ্রেমের যে জায়গাটি, সেটি এখানে যে তরুণ প্রজন্ম আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা আসলে একটি নতুন বাংলাদেশের যে সূচনা হয়েছে, একটি নতুন বাংলাদেশ যে মানে সামনের দিকে যে এগিয়ে যাবে, একটা নতুন বাংলাদেশের সেই কথাটি কিন্তু তারা আসলে বারবার বলছেন। তারা বলছেন যে একটি নতুন বাংলাদেশে সেখানে একেবারে দারিদ্র্য থাকবে না, সেখানে কোনো বৈষম্য থাকবে না, অর্থাৎ অনিয়ম দুর্নীতি থাকবে না। মানে এমন একটা বাংলাদেশের প্রত্যাশা কিন্তু এখানে সর্বস্তরের মানুষের রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম, তাদের পক্ষ থেকে যে বার্তাটি সেটি হচ্ছে যে তারা এই যে স্বাধীনতার 53 বছরে এসেও যে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির যে চিত্র বিগত সময়গুলোতে আসলে পরিলক্ষিত হয়েছে, সেই জায়গা থেকে বের হয়ে একটি নতুন বাংলাদেশ আসলে বিনির্মাণ হবে, যেখানে সকলের সম অধিকার থাকবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো হানাহানি থাকবে না, এমন একটি প্রত্যাশার জায়গা কিন্তু রয়েছে। আর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যদি আমি বলি, এখানে মোটামুটিভাবে আমরা দেখেছি যে বিএনপি থেকে শুরু করে যে বাম ধারার যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও কিন্তু আসলে এখানে এসেছেন, কথা বলেছেন, এখন পর্যন্ত আসছেন। তো তাদের পক্ষ থেকেও কিন্তু আসলে আগামীতে যে নির্বাচনের যে ব্যাপারটি রয়েছে, অর্থাৎ সেই নির্বাচনটি আরও সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ একটি নির্বাচন হবে, এমন একটি প্রত্যাশার জায়গা কিন্তু রয়েছে। একটু বলে রাখি মুন্নি, সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানানো হয়েছে। বিএনপি মহাসচিব কিছুটা অসুস্থ হয়ে পড়ায় তিনি কথা বলতে পারেননি, তবে অন্যান্য নেতারা বলেছেন যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু আগামীর যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশটি কিন্তু বিনির্মাণ হবে। তো সেই জায়গা থেকে একটি প্রত্যাশার জায়গা রয়েছে। এখন পর্যন্ত মানুষের ঢল রয়েছে, স্বতঃস্ফূর্ততা রয়েছে এই জাতীয় স্মৃতিসৌধে, এমনটা কিন্তু বলাই যায়। মুন্নি। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। 71-এ মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাবনত গোটা জাতি। তাদের স্মরণে সারা দেশে চলছে নানা আয়োজন।
প্রথম প্রহরে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ঝিনাইদহে সকালে স্বাধীনতা স্মৃতিসৌধে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রেস ক্লাব, সরকারি বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক সংগঠনগুলো পুষ্পমাল্য অর্পণ করে। নাটোর জেলা প্রশাসনের আয়োজনে শহীদদের স্মরণে মাদ্রাসা মোড় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এছাড়া দিনাজপুর ও পটুয়াখালী সহ অন্যান্য জেলাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। অবরুদ্ধ গাজায় ফের হামলা চালিয়ে 69 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে আল জাজিরার ক্যামেরা পার্সন সহ 3 সাংবাদিক ও 5 প্রতিরক্ষা বাহিনীর সদস্য রয়েছেন। এ নিয়ে গাজায় 14 মাসের ইসরায়েলি সহিংসতায় প্রায় 45,000 মানুষ প্রাণ হারালো। ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ জানায় একদিনে অন্তত 4টি আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা, যার মধ্যে বেইত হানুনের একটি স্কুলে 43 জন নিহত হয়। স্থানীয় এক সংস্থার জরিপ অনুযায়ী গাজার প্রায় 96% শিশু তাদের মৃত্যু অবধারিত মনে করে। কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জাকির হোসেন মারা গেছেন। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে 73 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। জাকির হোসেন দীর্ঘদিন রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। 2 সপ্তাহ আগে ফুসফুসজনিত অসুস্থতার জন্য তাকে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে রোববার রাতে জাকির হোসেনের মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তার পরিবারের সদস্যরা জানান তিনি গুরুতর অবস্থায় আইসিইউতে আছেন, মারা যাননি। দীর্ঘ শিল্পী জীবনে পদ্মশ্রী, পদ্মভূষণ, গ্র্যামি সহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন বহুমুখী প্রতিভার অধিকারী জাকির হোসেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।